স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। ব্যাংক, পুঁজিবাজার সহ পুরো আর্থিক খাত রাজনৈতিক প্রভাব মুক্তকরণে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে ব্যাংক, পুঁজিবাজারের ভঙ্গুর অবস্থার জন্য ভুয়া আর্থিক প্রতিবেদনকে দায়ী করেন তিনি। এ সময় ভুয়া আর্থিক প্রতিবেদনের কারণে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। গেল বেশ কয়েক বছরের দেশের আর্থিক খাতের প্রতিবেদন নিয়ে রয়েছে নানা বিতর্ক, যার প্রভাব পড়ে ব্যাংক, পুঁজিবাজার সহ বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং FAR সামিট। এতে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা, নিরীক্ষক এবং নীতি নির্ধারকরা। ব্যবসায়ী নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন এখন সময়ের দাবি। নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন কেবল কোনো আইনি বা বাধ্যবাধকতা নয়, বরং এটি অর্থনৈতিক সুশাসনের মূল ভিত্তি। পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য, ডুয়েল ট্যাক্সেশন যেন না হয়, ওভার ট্যাক্সেশন যেন না হয়। এই বিষয়গুলো যদি দেখেন তাহলে সবাই স্বচ্ছ অ্যাকাউন্টিং তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, ভুয়া আর্থিক প্রতিবেদনের কারণে দেশে কমছে বিদেশি বিনিয়োগ, যা ঠেকাতে কঠোর ব্যবস্থার পাশাপাশি বাজার ভিত্তিক আর্থিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা দেখতে চাই যে অডিট ফার্মগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ থেকে বিনিয়োগকারী এবং অন্যান্যদেরকে সেই তথ্য সরবরাহ করবে। দুর্বল ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন ব্যাংক, পুঁজিবাজারকে ঝুঁকিতে ফেলছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক মানদণ্ডে তৈরি করতে হবে আর্থিক প্রতিবেদন। এ সময় আর্থিক খাতে সংস্কার ও নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তনের পরিকল্পনার কথা জানান তিনি। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। সম্মেলনে অন্যান্য বক্তারাও তুলে ধরেন আর্থিক প্রতিবেদনের গুরুত্ব। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক পণ্যের উপর সুনির্দিষ্ট কর ও মূল্য বৃদ্ধির প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। বুধবার রাজধানী ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশনের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রাক বাজেট সেমিনারে একথা বলেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বক্তারা তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর কর আরোপের দাবি জানান। সেমিনারে উত্থাপিত সুপারিশে 20 শলাকা বিড়ির খুচরা মূল্য 30 টাকা নির্ধারণ করে 50% সম্পূরক শুল্ক ও 2 টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করা হয়। পাশাপাশি প্রতি 10 গ্রাম জর্দার খুচরা মূল্য 60 টাকা এবং গুলের মূল্য 35 টাকা নির্ধারণ করে 60% সম্পূরক শুল্ক ও 2 টাকা সুনির্দিষ্ট কর আরোপের দাবি জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এসব প্রস্তাবনা অত্যন্ত গুরুত্ব বহন করে। একই সাথে মন্ত্রী উল্লেখ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি সবসময় মাদকের পেছনে পৃষ্ঠপোষকতা করে আসছে, আর তাই এর বিরুদ্ধে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং সর্বস্তরের জনগণকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী মাসের 7 তারিখ 7 জুলাই এটা পাশ হবে, মাসের শেষ। এর মধ্যে অনেক আলোচনা হবে, অনেক প্রস্তাব আসবে। এখন থেকেই প্রাক বাজেট আলোচনা সব জায়গায় এসেছে। যাদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি তারা হলো অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অর্থ বছরের শুরুতেই মূল বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকরের পরিকল্পনা রয়েছে। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি আর উচ্চ মূল্যস্ফীতির কারণে এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। আসন্ন বাজেটে পে স্কেল বাস্তবায়নে থাকছে বিশেষ বরাদ্দ। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন।
2015 সালে অষ্টম পে স্কেল কার্যকরের পর প্রায় এক দশক ধরে নতুন বেতন কাঠামো পায়নি সরকারি চাকরিজীবীরা। এবার দীর্ঘ 11 বছর পর নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থ বছরের শুরু থেকেই ধাপে ধাপে মূল বেতন বাড়ানো হবে, পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোরও প্রস্তাব রয়েছে। সরকারি হিসাব বলছে বর্তমানে প্রায় 23 লাখ কর্মকর্তা কর্মচারীর বেতন ও পেনশন বাবদ বছরে ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রথম ধাপে অতিরিক্ত প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রয়োজন অতিরিক্ত 1,06,000 কোটি টাকারও বেশি। অর্থনীতিবিদরা বলছেন জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় না নিলে অর্থনীতিতে বাড়তে পারে ভারসাম্যহীনতা। গত অর্থ বছরেও আমরা চলতি বাজেট আমাদের ঘাটতির ভিতরে ছিল। এই বছরও সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় কিনা সেটার একটা আশঙ্কা আমাদের আছে। তো আগামী অর্থ বছরে আরও অতিরিক্ত অর্থ যেটা লাগবে বলে মনে হচ্ছে, সেইটার সংস্থান করাটা খুব সহজ না। আমরা প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে 8,250 টাকা। বিশ্লেষকরা বলছেন বেতন বাড়লে উৎপাদনশীলতা, কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর উপর সমান গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি যে মেধার ভিত্তিতে নিয়োগ, তার দক্ষতার ভিত্তিতে তার পদায়ন এবং পদোন্নতি, এই বিষয়গুলো, জবাবদিহিতা, এই বিষয়গুলো যদি প্যারালালি করা যায়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন স্কেল আমরা যদি বাড়াই, তাহলে এটা একটা বিনিয়োগ হিসাবেও আমরা দেখতে পারি। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে বেতন বৃদ্ধির সুফল স্থায়ী হবে না। চিন্তা করতে হবে যে কিভাবে এই রেকমেন্ডেশনগুলো বাস্তবায়ন করা যায়, যাতে অন্যান্য খাতে আমার যেগুলো প্রায়োরিটি খাত, সেখানে বরাদ্দে যাতে আমার কোনো কাটছাট করতে না হয়। অর্থনীতিবিদদের মতে বাস্তবসম্মত পরিকল্পনা, রাজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়া এ উদ্যোগ দীর্ঘমেয়াদী চাপের কারণও হতে পারে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি বলছিলাম, পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মুসলেউদ্দিন আহমদ। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আচ্ছা, আপনাকেও স্বাগত। জি, যেটা এখন সবচেয়ে আলোচিত একটা বিষয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন হচ্ছে আগামী জুলাই থেকেই। এক্ষেত্রে আসলে সরকারের উপর একটা আর্থিক চাপ তো আসবে নিশ্চয়ই, আপনি কি ভাবছেন? অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে সরকারের উপর চাপ আসবে, এটা ঠিকই, তবে দীর্ঘদিন যাবৎ পে স্কেল আমাদের দেশে দেওয়া হয়নি। গত 11 বছর যাবৎ, যেখানে সাধারণত 5 বছর পরপরই একটা পে স্কেল দেওয়ার কথা, সেটা সরকারি কর্মচারীদের উপর একটা বাড়তি চাপ পড়েছে। কারণ এখানে মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যস্ফীতিও বেড়েছে, 9% মতো বেড়েছে। তো সেই হিসাবে সব সরকারি কর্মকর্তারা আশা করছেন তারা একটা পে স্কেল পাবেন, এবং সরকার যত তাড়াতাড়ি সম্ভব, অন্তত আংশিকভাবে হলেও, যদি এই পে স্কেলটা জুলাই থেকে যে কার্যকরী করবেন, সেটা বেতনের ব্যাপারেই হোক বা বাড়ি ভাড়ার বিষয়ে হোক কিংবা মেডিকেল ভাতা, যে ভাতার মাধ্যমেই হোক, তারা যদি এটা দেন, আমার মনে হয় সরকারি কর্মচারীদের উপর এটা একটা ভালো প্রভাব পড়বে এবং আগামী দিনে জনপ্রশাসনের একটা গতিশীলতা আসবে। কারণ এমনি সরকারি কর্মচারীরা বর্তমানে বাজারের যে অবস্থা, এতে তারা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই যে পে স্কেলটা বাস্তবায়ন হলে প্রশাসনে যে কর্মদক্ষতা ও জবাবদিহিতা নিয়ে যে একটা প্রশ্ন সবসময় থাকে জনমনে, এটা কি বাড়বে বলে আপনি মনে করছেন? আমি মনে করি অবশ্যই, কারণ এদেশে কিছুটা সমস্যা তো আছে, এবং প্রধান সমস্যা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশন। এই কারাপশনটাকে চেক দেওয়ার জন্য সরকারি কর্মচারীরা যদি তাদের নিজেদের প্রতি মুহূর্তে চিন্তা করতে হয় বাজার নিয়ে, নিজের খাওয়া দাওয়া নিয়ে, নিজের অভাব অনটনে তারা যদি ব্যস্ত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটা তাদের প্রশাসনিক দক্ষতা বা জবাবদিহিতা অর্জনেও কিন্তু এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই আমার মনে হয় এই সরকার 11 বছর পরে, এটা গত সরকারই দেওয়ার কথা ছিল,
তারা যেভাবেই হোক দেননি, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু দেওয়া উচিত ছিল। আমার মনে হয় বলা হয়েছিল 20 সালেই, যেটা 15 সালে একটা পে স্কেল দেওয়া হয়েছিল, 20 সালেই আরেকটা দেওয়া উচিত ছিল। কিন্তু তারা যেহেতু জনগণের সেই আশা আকাঙ্ক্ষা বা কর্মকর্তা কর্মচারীদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাইনি। আজকে 26 সাল, 11 বছর অতিক্রান্ত হয়েছে। আমার মনে হয় বর্তমান সরকারের উপর এটা একটা চাপ আসবে সত্যি, কারণ বিভিন্ন ক্ষেত্রে ইনকাম বা ট্যাক্সেশন বলেন বা অন্যান্য যে ইনকাম, এই সরকার, নতুন সরকার ক্ষমতায় এসেছে, তবুও আমি মনে করি আগামী দিনে প্রশাসনের দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং কর্মকর্তা কর্মচারীদের অধিক পরিমাণে তাদের সেবা দেওয়ার জন্য জনগণকে পে স্কেলটা জরুরি। কিন্তু মুসলিউদ্দিন, এই ক্ষেত্রে আসলে সরকারি বেসরকারি কর্মকর্তাদের বেতনের বা সুযোগ সুবিধার একটা হতাশা সবার মধ্যেই কাজ করে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের যখন বেতনটা আবার পে স্কেলটা বাড়বে, সেক্ষেত্রে বেসরকারি খাতে এটার কোনো প্রভাব পড়তে পারে কিনা? ডেফিনেটলি, যখনই সরকারিভাবে পে স্কেল দেয়া হবে, বেসরকারি খাতকেও কিন্তু, বেসরকারি খাতের যারা কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু চাইবে, কারণ স্বাভাবিকভাবেই বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরেও এবং বেসরকারি প্রতিষ্ঠানের উপরে চাপ পড়বে। কিন্তু আমরা এটা দেখতে পাই, বেসরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আপনি যদি বলেন তারা একটু বেশি মজুরি বা স্যালারি পেয়ে থাকেন। তো চাপ পড়বে এবং সেখানে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে বলে আমার বিশ্বাস। কিন্তু এটা এই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় 11 বছর যাবত যেহেতু দেওয়া হয়নি অফিসিয়ালি, সেজন্য চাপ পড়লেও বর্তমান সরকারের উপর এটা আংশিকভাবে অথবা কোনো একটা খাতে দিয়ে 3 ধাপে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত মনে করছেন? 3 ধাপেই করতে হবে, কারণ প্রথম বছর যদি তারা স্যালারি বাড়ান, এর পরের বছর অন্যান্য বাড়ি ভাড়া ভাতা বাড়ান আগামী বাজেটে, এবং তার পরের বাজেটে অন্যান্য যেগুলা সুযোগ সুবিধা, মেডিকেল অ্যালাউন্স বা অন্যান্য অ্যালাউন্স দেন। তবে আমার মনে হয় নিম্ন স্তরে, অর্থাৎ 10 বা 11 থেকে 20 গ্রেডের যারা কর্মকর্তা কর্মচারী, তাদের মনে হয় তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত এক্ষেত্রে, আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, থ্যাংক ইউ আপনাকে। দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন আহমদ। দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2158 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ফলে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,35,963 টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম বুধবার সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে 21 ক্যারেটের এক ভরি স্বর্ণ 2,099 টাকা কমিয়ে 2,25,332 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণ 1,808 টাকা কমিয়ে নতুন দাম 1,93,039 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,458 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,57,231 টাকা। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। দর্শক, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সূচক 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,222 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 194টির, কমেছে 131টির, অপরিবর্তিত রয়েছে 56টির দর। লেনদেন হয়েছে 441 কোটি 12 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় 165 কোটি 39 লাখ টাকা লেনদেন বেড়েছে। এছাড়া যদি আমরা দেখি আজ ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল মীর আক্তার হোসেন লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল প্রভাত ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি, দ্বিতীয় অবস্থানে হাম ইন্ডাস্ট্রিজ পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল লিব্রা ইনফিউশনস লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি সার্বিক সূচক আজ বেড়েছে 24 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 14,678 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 107টির, কমেছে 87টির, অপরিবর্তিত রয়েছে 16টি দর। লেনদেন হয়েছে 46,55,00,000 টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারে দেখা যাচ্ছে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 170 টাকা 47 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 35 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 148 টাকা 28 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 71 পয়সা। এছাড়া জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 80 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 23 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 48 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 58 পয়সায়। এছাড়া আজ সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছিল 99 টাকা 52 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 99 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 35 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 19 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে আজ 19 টাকা 90 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 89 পয়সা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ সেলস অফিসার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 19 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশা এনজিও। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি ফিজিওথেরাপিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 19 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 1 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।